ডক্টর, আমি কি বেঁচে আছি? প্রশ্নটা শুনে ডাক্তারবাবুর ভুরুতে সামান্য ভাঁজ পড়ল। মাথার উপরে একটা টিমটিমে আলো জ্বলছে, তাতে সামনের মানুষটাকে স্পষ্ট দেখতে না পেলেও তার অস্পষ্ট ছায়া ছায়া অবয়ব বোঝা যাচ্ছিল। নাকের উপর ভারী চশমার কাঁচ ওই আধো আলো আধো অন্ধকারেই চকচক করে উঠছে। মুখের চাপদারির জঙ্গল বুঝতেও অসুবিধা হচ্ছিল না। মনস্তত্ত্ববিদের ঘর যেমন হয়, এই ঘরটাও তেমনি। আলোর চেয়ে অন্ধকারই বেশি। ডাক্তারবাবু টেবিলের ও প্রান্তে বসে আছেন, আর রোগী এ প্রান্তে। কাউকেই বিশেষ স্পষ্ট দেখার উপায় নেই, শুধু দেওয়ালে দুটো ক্ষীণ ছায়া মাঝে মাঝে নড়ে চড়ে উঠছে। ডক্টর সিনহা প্রশ্নটায় বেশ কৌতুক বোধ করলেন। আজ তো একটা জলজ্যান্ত লোক জিজ্ঞাসা করছে যে সে বেঁচে আছে কিনা। এমন মনে হচ্ছে কেন আপনার? লোকটা যেন একটু ইতস্তত করল, একটু উসখুস করে উঠে বলল, না, মানে একটা সিগারেট খেতে পারি? এখানে ধূমপান মানা হলেও লোকটার অবস্থা দেখে ডাক্তারবাবুর দয়া হয়। অসম্ভব ভয়ে সে জড়সড়, গলার স্বর কাঁপছে, একটু যেন ফ্যাঁস ফ্যাঁসেও। নিশ্চয়ই। সে কাঁপা কাঁপা হাতে সিগারেট ধরালো। হাত দুটো থরথর করে কাঁপছে। লাইটার জ্বালাতেই ডাক্তারবাবু তার চোখ দুটো এক ঝলক দেখতে পেলেন। চোখ যেন অন্ধকার জমে আছে চোখে। একবারের জন্য যেন মনে হলো লোকটার চোখের মণিটা নেই। মুহূর্তের জন্য হলেও চমকে উঠেছেন তিনি। পর মুহূর্তেই সামলে নিয়েছেন। না, হয়তো লাইটারের সামান্য আলোয় তার চোখের ভুল হয়েছে। একটা স্বাভাবিক মানুষের চোখ এমন হতেই পারে না। একেই বলে ইলিউশন। লোকটা সিগারেটে উত্তেজিত কয়েকটা টান মেরে একটু শান্ত হয়, বলে, ডক্টর, আপনি একটু দেওয়ালের দিকে তাকাবেন প্লিজ? এমন উদ্ভট আবদারে তিনি অবাক ও বিরক্ত দুই হলেন, কিন্তু মনস্তত্ত্ববিদের চটে যাওয়ার উপায় নেই। কেন? সে ফিসফিস করে বলে, দেখুন তো, দেওয়ালে কটা ছায়া দেখা যাচ্ছে। আপনি নিজেই তো দেখে নিতে পারেন। আমার ভয় করছে। বলুন না, কটা ছায়া দেখা যাচ্ছে? সে কি, কটা আবার দেখা যাবে? দুজনে আছি, তাই দুটোই দেখা যাচ্ছে। তিনটে নয় তো? তিনটে? তিনটে কেন থাকবে? লোকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। থ্যাঙ্কস, তাহলে তিনটে নেই। এবার বোধ হয় ডক্টর সিনহা ভদ্রলোকের বিষয়ে কৌতূহল বোধ করলেন। লোকটার হাব ভাব কেমন যেন উদ্ভট। 30 বছরের কেরিয়ারে অনেক উদ্ভট রোগীর দেখা তিনি পেয়েছেন, কিন্তু এমন রোগী দেখেননি। ওকে একটু গুছিয়ে নেওয়ার সময় দিলেন, তারপর আলতো গলা খাকড়ি দিয়ে বললেন, কি হয়েছে আপনার? কি সমস্যা? সে আস্তে আস্তে বলে, বলবো বলেই তো এসেছি, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। কোথায়? লোকটা আবার অদ্ভুতভাবে তাকায় তার দিকে। ডাক্তারবাবুর মনে হলো লোকটার চোখ যেন হঠাৎ জ্বলে উঠেছে। আপনি আমার কথা বিশ্বাস করবেন তো? কেন করব না? সে একটা দীর্ঘশ্বাস ফেলে। তবে শুনুন, আমার নাম তপন মিশ্র। আমিও একজন ডাক্তার, সার্জন। হেলথ কেয়ার নার্সিং হোমটা আমারই। সেদিন রাত্রে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। বাইরে ঝড়ের দাপাদাপি, মাঝে মাঝেই
প্রচণ্ড শব্দে বাজ পড়ছে। এমন সময় হঠাৎ লোডশেডিং। আমি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিলাম, ঘুম আসেনি। পাশেই আমার স্ত্রী ও একমাত্র ছেলে ঘুমিয়ে কাঁদা, কিন্তু আমি ঘুমোতে পারছি না। কি যেন অস্বস্তি কাজ করছিল মনের মধ্যে। আমার বেডরুমের জানলার কাছে মাঝে মাঝে বিদ্যুতের নীল আলো ঝলসে ঝলসে উঠছে। বাইরে যেন একটা নীল কুয়াশা কখন আস্তে আস্তে এসে জমাট বাঁধছিল। বৃষ্টির জলটাকেও যেন নীল মনে হয়। ঘরে একটা মোমবাতি জ্বলছিল, তখন সেটারও প্রায় ফুরিয়ে আসার সময় হয়েছে। নীল শিখাটা ক্রমাগত ছোট হয়ে আসছে। স্বাভাবিকভাবেই একটু একটু করে ক্ষীণ রশ্মিটুকু মুছে যাচ্ছিল। মোমবাতিটা যখন প্রায় নিভতেই চলেছে, ঠিক সেই মুহূর্তেই একদম স্থিমিত আলোয় হঠাৎ মনে হলো কেউ যেন আমার ঘরে এসে দাঁড়িয়েছে। অসম্ভব, কাউকেই তো দেখতে পাচ্ছি না, চোখের সামনে কেউ নেই, অথচ দেওয়ালে ওটা কার ছায়া পড়ছে। সন্দেহ হলো চোর ঢুকলো কিনা। ঘরে দামি জিনিস মানে দামি ফার্নিচার তো আছেই, এছাড়াও গিন্নির কিছু গয়না আর ক্যাশ কিছু টাকা ছিল। বিছানার পাশেই একটা বন্দুক থাকে, লাইসেন্সড। নিজের সেফটির জন্যই রেখেছি। পয়সাওয়ালা ডাক্তার মানে তার শত্রুর শেষ নেই। চোর ডাকাতরা প্রায় টার্গেট করেই বসে থাকে। দুষ্কৃতকারীরাও আজকাল খালি হাতে আসে না, তাই এই ব্যবস্থা। বন্দুক আর টর্চ হাতে নিয়ে উঠে দাঁড়ালাম। ঠিক তখনই মোমবাতিটা তপ করে একবার জ্বলে উঠে নিভে গেল। জমাট অন্ধকারে দাঁড়িয়ে মাথাটা কেমন যেন গলিয়ে যায়। হাতের টর্চটা ছিল, জ্বালাতে পারতাম, কিন্তু তার আগেই মনে হলো আমার সামনে কেউ যেন দাঁড়িয়ে। তার গরম নিঃশ্বাস আমার গায়ে এসে পড়ছে। মনে হলো অন্ধকারের মধ্যে এক জোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। কে? টের পেলাম নিজেরই গলা কাঁপছে। টর্চ জ্বালানোর সাহসও পাচ্ছি না, কারণ আমি জানি সেই চোখ দুটো আমার দিকে নিষ্পলকভাবে তাকিয়ে আছে। অন্ধকারেও তার অস্তিত্ব টের পাচ্ছিলাম, এমনকি তার ছায়া ছায়া অবয়বও দেখতে পাই। ঠিক আমারই দৈর্ঘ্যের, একই প্রস্থের, এমনকি আমার মতোই গাউন পরা একটা ছায়া মূর্তি। আর কি ঠান্ডা তার দৃষ্টি, কি শীতল তার উপস্থিতি, যেন একটা মৃতদেহ। রিগর মর্টিস হওয়া দু হাতে ক্রমশই আমাকে জড়িয়ে ধরছে। আমার কি হলো জানি না, সে দৃষ্টি সহ্য করতে পারছিলাম না। চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকার, তবু ঠিক আন্দাজ করতে পারছি তার চোখ দুটো। কি করে
কিভাবে কিছুই জানি না। দপ করে হাতের টর্চটা জ্বালিয়ে দিলাম। আশ্চর্য, সামনে পেছনে পাশে কোথাও কেউ নেই। দেওয়ালে আমার নিজেরই ছায়া পড়ছে, আর ঠিক তার পাশেই অবিকল আমার ছায়ার মতো আরেকটা ছায়া, যেন দুটো ছায়াই আমার। প্রথমটার মালিক আমি, দ্বিতীয় ছায়ার মালিক নেই, কোথাও নেই। অথচ ছায়াটা ক্রমশই যেন দেওয়াল ছেড়ে আমার দিকে এগিয়ে আসছে। আমার বিস্মিত চোখের সামনেই ধরছে অস্পষ্ট অবয়ব। চিৎকার করে উঠলাম। সপাটের টর্চের একটা বাড়ি বসিয়ে দিলাম ওর মাথা লক্ষ্য করে। আমার কপালটাও সঙ্গে সঙ্গে ঝনঝন করে উঠল। তারপর আর কিছু মনে নেই। ফের থামলেন ডক্টর তপন মিশ্র। ডক্টর সিনহা তার কথা খুব মন দিয়ে শুনছিলেন। কৌতূহলী স্বরে বললেন, তারপর? পরদিন সকালে ঘুম ভাঙল। কপালে প্রচন্ড যন্ত্রণা। মাথায় হাত দিতেই টের পেলাম একটা ব্যান্ডেজের উপস্থিতি। আমার কপালে কেউ ব্যান্ডেজ করে রেখেছে। আমার স্ত্রী অপর্ণা বেডটি দিতে এসে প্রশ্ন করলেন, কি হয়েছিল কাল রাতে? অমন চেঁচিয়ে উঠেছিলে কেন? কালকের ঘটনার কথা ভেবে নিজেরই অবিশ্বাস্য লাগছিল। একটা ছায়া কাল রাতে এসে দাঁড়িয়েছিল আমার সামনে, অথচ কোথাও কোনো মানুষ ছিল না। তখন ভয় পেয়েছিলাম। এখন ভাবতেই গোটা ঘটনাটা উষ্ণ মস্তিষ্কের হাবিজাবি মনে হলো। কিন্তু মাথার চোটটা, এটা কিভাবে লাগলো? যাই হোক, ব্যাপারটা চেপেই গেলাম। স্ত্রীকে বললাম, রাত্রে উঠতে গিয়ে অন্ধকারে হোঁচট খেয়ে পড়ে এই বিপত্তি। স্ত্রী আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমার হাতে তো টর্চ ছিল, জ্বালাওনি কেন? প্রশ্নটাকে কোনো মতে এড়িয়ে যাই। ভাবলাম ওটা দুঃস্বপ্ন, ভুলে যাওয়াই ভালো। তখন কে জানতো দুঃস্বপ্নটা এখনো শেষ হয়নি, সবে শুরু হলো। সেদিন গোটা দিনই যেন একের পর এক দুঃসংবাদ নিয়ে আমার জন্য অপেক্ষা করছিল। আগের দিন এক পেশেন্টের গলস্টোন অপারেশন হয়েছিল। রাতেও দেখেছি সে ঠিক আছে। সামান্য ব্রিদিং প্রবলেম ছাড়া আর কিছু প্রবলেম ছিল না। অথচ নার্সিংহোমে ঢুকতে না ঢুকতেই সেই রোগীর আত্মীয়রা আমার উপর প্রায় চড়াও হলো। লোকটা মরে গেছে। আমি তখনও বুঝে উঠতে পারিনি যে সে মারা গেল কি করে। কালো তো বেঁচে ছিল, অপারেশন সাকসেসফুল। তবে মৃত মানুষটির আত্মীয় স্বজনরা আমায় ঘিরে প্রায় তাণ্ডব করছিল। সিকিউরিটি গার্ডরা ছুটে এসে কোনো মতে উদ্ধার করল। মাথায় তখন কিছুই স্পষ্টভাবে ঢুকছে না। তাড়াতাড়ি নিজের কেবিনে ঢুকে নাইট শিফটের ডাক্তারদের আর মেট্রনকে ডেকে পাঠাই। লোকটার মৃত্যুর কারণ জানা দরকার। অক্সিজেন ডেফিসিয়েন্সি স্যার, নাইট শিফটের ডাক্তার মাথা নিচু করে জানায়।
অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার পরই লোকটা মারা যায়। কি আশ্চর্য, অক্সিজেন মাস্ক খোলা হলো কেন? রাগে প্রায় কাণ্ডজ্ঞানহীনের মতোই চেঁচিয়ে উঠি। যখন দেখা যাচ্ছিল যে ব্রিদিং ট্রাবল সামান্য হলেও হচ্ছে, তখন মাস্ক খুলতে তোমাদের কে বলেছিল? আপনিই বলেছিলেন স্যার, ওটা অপারেশন থিয়েটারের অক্সিজেন সিলিন্ডার ছিল। আপনিই বলেছিলেন রিপ্লেস করতে বলেছিলাম, একেবারে খুলে দিতে বলিনি। নতুন কোনো ভরা সিলিন্ডার ছিল না অ্যাট দ্যাট মোমেন্ট। আপনাকে আমিই জানিয়েছিলাম যে নতুন সিলিন্ডার এসে পৌঁছাতে 10 মিনিট লাগবে। সিলিন্ডার না এসে পৌঁছানো অবধি পেশেন্টের অক্সিজেন রিপ্লেস করব কিনা, কিন্তু আপনার আরেকটা আর্জেন্ট অপারেশন ছিল, ওটির সিলিন্ডারটা দরকার ছিল, তাই আপনি অর্ডার দিয়েছিলেন ওটির সিলিন্ডারটা ফেরত আনতে। কি বলতে চায় ও? লোকটার মৃত্যুর জন্য আমিই দায়ী? অপারেশন থিয়েটারের অক্সিজেন সিলিন্ডারের উপস্থিতিটা বেশি জরুরি। 10 মিনিট পরেই তো নতুন অক্সিজেন চলে আসতো। এমন তো নয় যে আমি লোকটাকে মরার জন্যই ওকে অক্সিজেন দিতে বারণ করেছি। 10 মিনিট যদি সে অক্সিজেন ছাড়া বাঁচতে না পারে, তবে আমার কি করার আছে? মাথাটা দপ করে গরম হয়ে গিয়েছিল। কোনো মতে ঠান্ডা করি। এখন সামনে অনেক লড়াই। নার্সিংহোমের চিকিৎসা ত্রুটির কারণে মৃত্যু হলে তার দায়ভার অনেক। যে কোনো মুহূর্তে প্রেস এসে পৌঁছাতে পারে। তাদের কি বলবো? কিভাবে চাপা দেব ঘটনাটাকে? রিপোর্টে লিখে দাও যে লোকটির অবস্থা সিরিয়াস ছিল। গল ব্লাডারে বেশি দিন স্টোন থাকার কারণে গ্যাংগ্রিন হয়ে গিয়েছিল, তাই অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। আঙ্গুল তুলে বলি, কিন্তু অক্সিজেন ডেফিসিয়েন্সির কথা কোনোভাবেই যেন ফাঁস না হয়। কিন্তু স্যার, পোস্টমর্টেম হলে? আমি সামলে নেব। টাকা আর ক্ষমতার জোরে যে পোস্টমর্টম রিপোর্টটাকে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখি আমি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই সবাইকে বিদায় দিয়ে একা কেবিনে বসে চায়ের কাপে চুমুক দিলাম। যাক, কোনোভাবে সামলে নেওয়া যাবে। বিশেষ চিন্তার কিছু নেই, কিন্তু চিন্তার তখনও কিছু ছিল। কেবিনে বসে চা খেতে খেতেই আবার সেই অস্বস্তি। দুটো চোখ খুব তীব্র দৃষ্টিতে আমাকে দেখছে। অদ্ভুত সেই চাউনি। সামনাসামনি কেউ নেই। ঘরে আমি একা, অথচ সেই অশরীরী চোখ অনুভব করতে পারছি। হঠাৎ কি যেন সন্দেহ হলো। রিভলভিং চেয়ারটাকে ঘুরিয়ে পেছনের দিকে তাকাই। না, সেখানে কিছু নেই, কেউ নেই, একদম ফাঁকা। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সামনের দিকে ঘুরতে যাব, চোখে পড়ল পেছনের দেওয়ালে আমার ছায়া পড়ছে। কিন্তু একটা নয়, দুটো ছায়া। পাশাপাশি দেওয়ালের সমান্তরালে দুটো একই রকম ছায়া। একটা আমার, আরেকটা আমার নয়, হতেই পারে না। আমার বোধহয় মাথা খারাপ হয়ে গিয়েছিল। বিদ্যুৎ গতিতে সামনের আয়নায় তাকালাম। ডক্টর তপন মিশ্র সাইকিয়াট্রিস্টের হাত চেপে ধরলেন। যা দেখলাম তা বিশ্বাস করবেন না, কেউ বিশ্বাস করে না। কি দেখলেন? দেখলাম আয়নায় আমার প্রতিচ্ছবি পড়ছে, আর আমার ঠিক পেছনেই আরেকটা লোক।
তার পোশাক পরিচ্ছদ একদম আমার মতো, এমনকি তাকে দেখতেও হুবহু আমারই মতো। শুধু চোখ দুটোয় কোনো মনি নেই, একদম ফাঁকা। অন্ধকার কোটরের মতো শূন্য চোখে তাকিয়ে সে হাসছে, অথবা আমি হাসছি আমার দিকে তাকিয়ে। এ কি অদ্ভুত রহস্য, কি অদ্ভুত যন্ত্রণা, কাউকে বলার উপায় নেই, অথচ সহ্য করাও যায় না। ওই হাসির মধ্যে যত না ব্যঙ্গ, তার থেকেও বেশি ঘৃণা। ইচ্ছে হলো ওর গলা টিপে ধরি। আমি ডাক্তার, কাউকে খুন করা আমার পেশা নয়, কিন্তু এই মুহূর্তে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। ছায়াটার গলা টিপে ধরতেই মনে হলো লোহার মতো মজবুত দুটো হাত আমারও গলা সাপটে ধরেছে। শ্বাস বন্ধ হয়ে আসছে, চোখে অন্ধকার দেখছি। অক্সিজেন, একটু অক্সিজেন। কানে এলো চিৎকার চেঁচামেচির শব্দ। বেশ কিছুক্ষণ চেতনা ছিল না। জলের ঝাপটায় হুঁশ ফিরল। চোখ মেলতেই প্রথম নজরে আসে মেট্রানের মুখ। সে উদ্বিগ্ন, জানতে চায়, স্যার, আপনি নিজেই নিজের গলা এরকম ভয়ানকভাবে টিপে ধরেছিলেন কেন? আবার একটু থামলেন ডক্টর মিশ্র। কি যেন একটু ভেবে নিয়ে ফের বলতে শুরু হলেন। আমি বুঝতে পারছিলাম না যে কি করব, তবে এইটুকু বুঝেছিলাম যে ওকে আক্রমণ করতে গেলে সে আঘাত আমার ওপরই পড়ছে। ওর মাথায় বাড়ি মারলে আমার মাথায় চোট পড়ে, ওর গলা টিপে ধরলে আমার শ্বাস বন্ধ হয়। যাই হোক না কেন, নিজেকে বাঁচাতে গেলে ওকে মারা চলবে না। সেই হিসেব মতোই চলতে শুরু করলাম। অগ্রাহ্য করার চেষ্টাও করলাম প্রাণপণে, কিন্তু যখনই চোখ পড়ছে তখনই দেখি আমার সঙ্গে সঙ্গে দুটো ছায়া তাল মিলিয়ে চলছে। একটা আমার, অন্যটা আমার নয়। রোগী দেখি, অপারেশন করি, সবই চলছে নিয়ম মতো, অথচ একমাত্র আমি জানি যে কিছুই ঠিক নেই। সব সময় সেই ছায়া আমার পেছনে ওঁত পেতে বসে থাকে, তার সদা সতর্ক নজর আমার ওপর। ও আমায় পায়ে পায়ে ফলো করছে। ওকে ছেড়ে যাবার উপায় নেই, অথচ সহ্য করার ক্ষমতাও নেই। সব সময় ভয়ে সিটিয়ে থাকি। যদি কেউ ওকে দেখে ফেলে, যদি জানতে চায়, ডক্টর মিশ্র, আপনার দুটো ছায়া পড়ছে কেন? এরই মধ্যে আরেক ঝামেলা এসে ঘাড়ে পড়ল। একটি বছর দশেকের বাচ্চা ছেলে হার্টের সমস্যা নিয়ে নার্সিং হোমে এসে ভর্তি হয়েছিল। হার্ট রিপ্লেসমেন্ট করতে হবে। ছেলেটির ভারী মিষ্টি চেহারা। ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় সকলেই পছন্দ করে, কিন্তু শুধু পছন্দ করলে তো চলবে না। তার বাবার অপারেশন করানোর পয়সা নেই। সে খালি কাঁদে আর আমার পায়ে ধরে। ডাক্তারবাবু, আমার ছেলেটা যে 3 দিন নেতিয়ে পড়ছে, ওর অপারেশনটা করে দিন। আমি আপনার কিনা গোলাম হয়ে থাকব। আচ্ছা, মুশকিল। লোকটাকে বোঝানোই যায় না যে আমার পায়ে ধরলে ওর ছেলে সুস্থ হবে না। ইমিডিয়েটলি সার্জারি করতে হবে। প্রয়োজন মতো হার্টও পাওয়া গেছে।
কিন্তু সার্জারির ফি জমা না দিলে অপারেশন হবে কি করে? সে কথা বলতে বলতেই আমি গরিব মানুষ, এত টাকা একসঙ্গে কোথায় পাবো? আপনি অপারেশনটা করে দিন, আমি একটু একটু করে সব টাকা শোধ করে দেব। আমার মাথা ফের গরম হয়ে যায়। মামাবাড়ির আবদার পেয়েছে, চিকিৎসা করানোর সময় নাম করা ঝা চকচকে নার্সিংহোম, আর টাকা দেওয়ার বেলায় দাতব্য হাসপাতাল। কিভাবে এরা এত আধুনিক যন্ত্রপাতি, এত নামি দামি ডাক্তার, এত মেইনটেনেন্স, উন্নত পরিষেবা, এসব কি হাওয়া থেকে আসে? ভেবেছিলাম কেবিন থেকে লোকটাকে ঘাড় ধরে বের করে দিই, কিন্তু পারলাম না। সামনে আয়নায় চোখ পড়তেই দেখি অন্য আমিটা ঠিক আমার পেছনেই এসে দাঁড়িয়েছে। ওর চোখের অন্ধকার কোঠর থেকে যেন আগুন ঝরে পড়ছিল। আমি কি ভাবছি তাও জানতে পেরেছে, বুঝতে পেরেছে। ভয় করছিল, ভীষণ ভয় করছিল। আমি পালাতে চাই, ওর কাছ থেকে নিষ্কৃতি চাইছিলাম। একটা মানুষ যে আমার মতোই দেখতে, যে আমার ভেতরের সমস্ত কথা, সমস্ত অভিসন্ধি জেনে ফেলছে, তাকে সহ্য করা বড্ড কঠিন। স্যার, যখন ভাবছি ছেলেটার বাবাকে কি বলে বিদায় দেব, ঠিক তখনই এক জুনিয়র ডাক্তার হুড়মুড় করে এসে আমার ঘরে ঢোকে। তার হাবে ভাবে আশঙ্কা। স্যার, স্যার, 304-এর পেশেন্টটা কোল্যাপস করছে, প্লিজ ইমিডিয়েটলি আসুন। 304 মানে সেই বাচ্চা ছেলেটা। ওর বাবাও দেখলাম কথাটা শুনে বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়ালো। কথাটার অর্থ সেও বুঝেছে। মাত্র 15 মিনিট সময় দিয়েছিল বাচ্চাটা। ওর জীবন শক্তি শেষ হয়ে গিয়েছিল আগেই। খাবি খেতে খেতে এক সময় সে নিথর হয়ে গেল। আমি শুধু দেখলাম ওর নীল হয়ে যাওয়া ঠোঁট। শেষ মুহূর্তে বোধহয় কিছু বলতে চেয়েছিল। ওর বাবা তখন পাথর। প্রয়োজনীয় টাকা জমা না দিলে যে সন্তানের লাশটা পাওয়া যাবে না, সেটার বারবার বুঝিয়ে দেওয়া হলো, কিন্তু লোকটা যেন কিছুই বোঝে না। হাবা কালার মতো কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর হঠাৎই চোখ তুলে তাকালো আমার দিকে। আমি দেখলাম ওর চোখ দুটো নেই, তার জায়গায় দুটো বিভৎস শূন্য কোঠর। আমার দিকে তাকিয়ে বিভৎস অট্টহাসি হাসছে। আশেপাশের ওয়ার্ড বয়, সিস্টার, ডাক্তাররাও আমার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। কিন্তু বিশ্বাস করুন, তাদের কারোর চোখের মনি ছিল না। সবার চোখে শুধু জমাট অন্ধকার, যেন ওদের চোখ কেউ খুবলে তুলে নিয়েছে, অবিকল অন্য আমিটার মতো। আমি পালিয়ে আসি, ওই শূন্য চোখ আমার কাছে বিভীষিকা। সেদিনও খুব বৃষ্টি হচ্ছিল। আমার গাড়ি কোথায় ছিল কে জানে, চাবিটাও দৌড়াতে গিয়ে পড়ে গেল। গাড়ি ছাড়াই আমি পাগলের মতো রাস্তার উপর দিয়ে দৌড়াচ্ছি। পালাতেই হবে, ওই বিভৎস চোখের কাছ থেকে পালাতেই হবে। রাস্তায় তখন অনেক মানুষের ভিড়। আমার চতুর্দিকে ওয়াটারপ্রুফ ঢাকা অনেকগুলো মুখ ঘুরে বেড়াচ্ছে।
ছাতা মাথায় দিয়ে বাচ্চা ছেলে মেয়েরা হেঁটে যাচ্ছে, তার মধ্যে দিয়ে জনস্রোত ভেঙে কোন ঠিকানায় দৌড়াচ্ছিলাম কে জানে। অঝোর ধারায় বৃষ্টি পড়ে যাচ্ছে, ভিজে যাচ্ছিলাম তবু থামিনি। থামবো কেন? আমি অবধারিতভাবেই জানতাম ওই ওয়াটারপ্রুফগুলোর অন্ধকারে বা ছাতার তলায়ও যে মুখগুলো লুকিয়ে আছে তার একটারও চোখ নেই। আমি জানতাম, একদম নিশ্চিতভাবে জানতাম। দৌড়ে দৌড়ে যখন বাড়ি ফিরলাম তখন রাত হয়ে গেছে। নিজের বাড়িটাকে দূর থেকে দেখে বড় কান্না পেয়ে গেল। ওই তো আমার শান্তির আশ্রয়, ওখানে আমার স্ত্রী আছে, সন্তান আছে, আমার বেঁচে থাকার অন্যতম কারণ। আমার পরিবার এখানে থাকে। আজ থেকে আর নার্সিং হোম নয়, অন্য কোথাও নয়, পার্টি নয়, পেশেন্ট নয়। আমি শুধু আমার পরিবারের সঙ্গে সময় কাটাবো, পিকনিক করব, বেড়াতে যাব, শপিং মলে শপিং করব, বাবাইকে কিনে দেব তার মন মতো খেলনা, অপর্ণাকে পছন্দ মতো শাড়ি, দরজায় সজোরে নক করি। এই মুহূর্তে ভালোবাসার মানুষদের উষ্ণতা খুবই প্রয়োজন। ভালোবাসার কাছে আসতে পারে না অন্ধকার চোখেরা, প্রিয় মানুষদের সান্নিধ্যে তারা করে না দুঃস্বপ্নরা। আমি নিরাপদ বোধ করছিলাম, ভীষণ ভীষণ নিরাপদ। আর কেউ আমাকে ভয় দেখাতে পারবে না, আর দৌড় করাতে পারবে না। অনেকক্ষণ ধরে নক করার পর দরজা খুলল বাবাই, আমার একমাত্র সন্তান। সঙ্গে সঙ্গে জাপটে ধরে ওর ছোট্ট বুকে মুখ গুজে দিয়েছি। আহ, কি শান্তি, কি উষ্ণতা। বাবা, এত তাড়াতাড়ি ফিরলে যে? তোমার গাড়ি কোথায়? আমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মুখ তুলে ওর দিকে তাকাই। ঠিক তখনই কাছেই প্রচণ্ড শব্দে একটা বাজ পড়ল। তার নীল আলোয় স্পষ্ট দেখলাম বাবাইয়ের চোখ দুটো নেই, একদম ফাঁকা, অন্ধকার জানালার মতো। বিশ্বাস করুন ডক্টর, আমি আর পারছিলাম না। আমার জীবনে এমন একটা রহস্য এসে পড়েছে যার হাত থেকে নিষ্কৃতি নেই, যাকে প্রত্যেক মুহূর্তের সঙ্গে নিয়ে হাঁটছি আমি। কখনো সে আমার নিজের ছায়ায় দেখা দেয়, কখনো অন্যের মধ্যে, কখনো আয়নায় দাঁড়িয়ে হাসে, কখনো নানা রূপ ধরে ঘুরে বেড়ায়। আমি পাগল হয়ে যাচ্ছিলাম, নিজেকে ঘরবন্দি করে ফেলেছিলাম। একটা অস্বাভাবিক জীবনে কোনো মতে বেঁচে আছি, টের পাচ্ছিলাম। একটু একটু করে মানসিক ভারসাম্য হারাচ্ছি। হসপিটালে যেতেও ভয় করছিল, ওরা আমার দিকে আবার ওইভাবে তাকাবে। তাই আজ বিকেলে ডক্টর সিনহা মন দিয়ে শুনছিলেন। আজ বিকেলে কি? আজ বিকেলে ঠিক করলাম যে এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না। অন্য আমিটাকে মারার একমাত্র উপায় যদি আমি নিজেই মরে যাই। তাই আমি আজ বুঝেছি, আপনার সমস্যা খুব গুরুতর নয়। আসলে এটা হ্যালুসিনেশনের প্রবলেম। চিন্তা করবেন না, সেরে যাবেন। শুধু কিছুদিন ট্রিটমেন্টের দরকার। টিমটিমে বাতিটার পাশে একটা বড় আলো থাকে। রোগীরা সবসময় অন্ধকার পছন্দ করে বলেই বড় আলোটা জ্বালান না তিনি। এবার প্রেসক্রিপশন লেখার জন্য বড় আলোটার দরকার পড়ল।
কিন্তু আলোটা জ্বালাতেই চিৎকার করে উঠলেন ডক্টর সিনহা। এ কি? সব যেখানে থাকার আছে। দেওয়ালে দুটো ছায়া তখনও মুখোমুখি বসে আছে। তপন মিশ্রের ধরানো সিগারেটটা তখনও জ্বলছে, কিন্তু শূন্যে, আর কেউ নেই। ডক্টর সিনহা অজ্ঞান হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে শুনতে পেলেন কে যেন ফ্যাঁস ফ্যাঁসে স্বরে বলল, ডাক্তার, আমি কি বেঁচে আছি?